উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 14। ইনি শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে জিয়ান থেকে আসা সরকারি আধিকারিক মিস্টার মায়ের সাথে এখানে ডেফু সমস্ত কথা বলেছে। কথাগুলো শুনে মিস্টার মা এখানে বলতে থাকছে যে তার মানে এখানে প্রবলেমস গুলো হচ্ছে যে ভালো মতো মাশরুম সেল হচ্ছে না ইয়ানচুয়ান মার্কেটের মধ্যে, তাই তো? সে এখানে বলে এটা হচ্ছে সামান্য কারেন্ট প্রবলেম, আসবে এবং চলেও যাবে। প্রফেসর যে মাশরুম তৈরি করেছে আর্টিকেলে সে সেটা পড়ে খুবই হাইলি পুষ্টি সম্পন্ন, মার্কেটের মধ্যে খুবই কম্পারিজন আছে, তার কম্পিটিশনও খুব ভালো তৈরি করতে পারে মার্কেটে। এই কঠিন সময়ের মধ্যে তার মতে যে সম্মেলন আরো ভালো সাকসেস হবে। তো আবার এখানে মিস্টার মাকে মনে করিয়ে দেয় যে তারা কৃষকরা এখানে যে মাশরুম চাষ করেছে মার্কেট একদম সুশিক্ষিত হয়ে গেছে, কোনোভাবেই সেখানে মাশরুম সেল করা যাচ্ছে না। এবার মাশরুম শেডের মধ্যে পড়ে থেকেই নষ্ট হচ্ছে। এখানে সম্মেলন করতে কোনো গ্রামবাসী তৈরি হবে না। তো আবার মিস্টার মাকে সম্মেলন না করার বিষয়ে কিছু বলতে গিয়ে মা আবার তাকে বলতে থাকে যে সম্মেলনটা একেবারে ঐতিহাসিক হতে চলেছে। এখানে ডেফু এবং প্রফেসর লিনি নিয়াং এর প্রশংসাও করে। ডেফু এখানে জিনট্যান ভিলেজে তৈরি করে মিনিং টাউনে স্থাপনের জন্য সে অনেক ভালো কাজ করছে, এখানকার বাসিন্দাদের ভালোভাবে জীবনযাপনের জন্য, এখানে সমৃদ্ধির জন্য। এছাড়া প্রফেসর লিনি নিয়াং তো দারিদ্র দূরীকরণের জন্য প্রযুক্তিও ব্যবহার করছে। তাদের গ্রাম এখন পেপারে আর্টিকেল বেরোনোর পর মডেল ভিলেজ হয়ে গেছে। এই বিষয়টা অনুকরণ করতে চাইছে। আধিকারিক মিস্টার মা সবভাবে জানিয়ে দেয় এখানে ডেফুকে যে এখানে সম্মেলন হবে আমি কিছুদিনের মধ্যে, এবং তার জন্য প্রিপারেশন ডেফুকেই করতে হবে, গ্রামবাসীকে তাকেই রাজি করাতে হবে। এখানে কিছুদিন বাদে এসে ডেফুর সাথে কথা বলবে। সম্মেলনের যে প্রস্তুতি শুরু হয়ে গেছে এই বিষয়ে তারা এখন স্ট্যান্ডিং কমিটিকে গিয়ে রিপোর্ট করবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে হুয়া তার নিজের বাড়ি ফিরে এসেছে এবং তার ছোট মেয়ে জিয়ায়ান তাকে জিজ্ঞেস করলো যে এত তাড়াতাড়ি। ছোট মেয়ে জিয়ায়ান তাকে প্রশ্ন করে যে এত দেরি হলো কেন তার মার ফিরে আসতে, তো দেরি হলো কেন তার মার ফিরে আসতে। তোর এখানে সুই হওয়া বলতে থাকে যে দাদু আঙ্কেল ডেউ সেখানে একটা সিন তৈরি করে দিয়েছিল, একটু মারামারি হচ্ছিল, তার জন্য দেরি হয়ে গেল। বলতে যায় তার ছোট মেয়ে জিয়ায়ানকে যে এরপর সে লাঞ্চ তৈরি করে দিচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে, কিন্তু সে দেখতে পায় যে তার স্বামী সেখানে অনিয়ন কেকস বানিয়েছে, আর স্বামী ইউংফু সেখানে অনিয়ন প্যানকেকস বানিয়েছে। ইউংফু সুইহুয়া এবং তার ছোট মেয়ে জিয়ায়ান দুজনকেই খেতে দেয়। সুইহুয়াকে বলে যে এই চাটার জন্য সে এখন কিচেন কাউন্টার অব্দি পৌঁছতে পারে, এরপর থেকে সে ঘরের কাজ করবে আর রান্না করবে। সুইহুয়া বাকি বাইরের কাজ সামলে নি, কোনো সমস্যা হবে না। সুইহুয়া খুশি হয়ে বলে শেষ বছর যখন তার বিয়ে হয়েছিল তখন শেষবারের মতো সে এই অনিয়ন প্যানকেকস খেয়েছিল, আবার অনেকদিন বাদে খেয়ে তার খুব ভালো লাগে, এটা ভীষণভাবে সুস্বাদু হয়েছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেউ স্টোরেজ থেকে তার বাড়ি ফিরে এসে দেখে যে তার ছেলেপত্র গুছিয়ে নিয়ে কোথাও চলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে সে ফুজিয়ানে যান, বাবা যা লজ্জাজনক কাজ করেছে, এরপর সে এখানে আর থাকতে চায়। তার ঘরে যেহেতু লোন আছে এই ট্র্যাক্টর মাশরুম কাল্টিভেট করে সেগুলোকে শোধ করা, তাই সে ফুজিয়ানে গিয়ে কাজ করবে আর লোন শোধ করবে। ও এখানে আবার রেগে যায় তার ছেলে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য। সে তাকে জুতো খুলে মারতে থাকে আর বলতে থাকে সে কোথাও যাবে না। এখানে হয় উল্টোটা, ইউয়াং তার ছেলে তাকে থামিয়ে বলতে থাকে হয়েছে সে আর কোনোভাবেই তার বাবার হাত থেকে জুতোর বাড়ি খাবে না। সে এখানে ডেউকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ও এখানে সুইওয়াংকে থামতে বললেও সুইওয়া তাকে বাই বলে সেখান থেকে চলে যায়, এবং সেখান থেকে চলে যাওয়ার পর দাঁড়িয়ে খানিকক্ষণ ডেউ অর্থাৎ সুইওয়াং এর বাবা তার কাছে কিছু খারাপ কথা, ডেউ তাকে কিছু গালমন্দ করে খারাপ কথা বলে। পর সে একটা লাঠি নিয়ে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে নিজের ঘরে। এদিকে দৃশ্যে আবার সুইহুয়ার ঘরে দেখানো হতে থাকে ইউংফু আর তার মেয়ে জিয়ায়ান জিজ্ঞেস করছে যে কোল্ড স্টোরেজে কি হয়েছে। সুইহুয়া এখানে সমস্ত ঘটনাটা খুলে বলে যে কি সমস্যা হয়েছে। এটাও বলে যে আঙ্কেল ডেউ একেবারেই নিজেকে সামলাতে পারেনি, একেবারে ফেটে পড়েছিল, কিন্তু সে প্রফেসর লিনি নিয়াং এর উপর রাগারাগি করছিল কেন সে সেটাও বুঝতে পারে। সে এখানে একজন এক্সপার্ট, সে তো এখানে সকলে সাহায্য করেছে প্রথম থেকে, এখানে দোষারোপ করে তো কোনো লাভ হবে না। তো এখনো পরিস্থিতি ছেড়ে পালিয়ে যায়নি, এখনো পর্যন্ত তাদের সাহায্য করার জন্য লড়ে যাচ্ছে। এখানে ডেফুও ছিল না আর বাকি গ্রামবাসীও তাকে ভালোভাবে সামলাতে পারেন। উনি সে ঘরে বসে শুনতে পায় যে আগুন আগুন বলে চিৎকার করতেও এখানে তার নিজের মাশরুম শেডের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। হুয়া কথাটা শুনে ইউংফুকে বলে যায় যে তাকে যেতে হবে। ইউংফু বলে তাকে সাবধানে যেতে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকছে যে সমস্ত গ্রামবাসী মানুষকে অ্যালার্ট করে দিয়ে সমস্ত জিনিসপত্র জল অন্য যাবতীয় তাদি সাহায্য করার জন্য ডেউর মাশরুম শেডের কাছে যাচ্ছে। দিকে আবার দেখা যায় যে ডেউর মাশরুম শেড একেবারে দাউ দাউ করে জ্বলছে। তো গ্রামবাসীরা মিলে মাটি দিয়ে জল দিয়ে অন্যান্য জিনিসপত্র কি মাশরুম শেডের মধ্যে ঢুকে গিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করতে, তারা এখানে ভালোভাবে সফলও হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিনি নিয়াং এবং ডেফু চলে এসে তারা এখানে ডেউ যাওয়া মাশরুম শেডের কাছে যায় আর সেগুলো পুড়ে
গেছে, সমস্ত তার অনেক লস হয়েছে, এটা দেখে তাদের খারাপ লাগে। ডেফু এখানে ডেউর কাছে গিয়ে এইসবের কারণ জানতে চাইলে তার মূর্খাম্মর ডেউ এখানে বলতে থাকে যে তার ছেলে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, জিয়ানে সেখানে গিয়ে কাজ করবে আর লোন শোধ করবে তার জন্য, আর এখানে আর কেউ নেই, সে কার সাথে থাকবে, কাকে নিয়ে থাকবে, কিভাবে বাঁচবে। এই দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফু এখানে তার ভাই ডেবাওকে জিজ্ঞেস করছে ওয়াং কোথায় গেছে, সে নিশ্চয়ই জানে। এখানে ডেবাও বলতে থাকে হ্যাঁ, সে তাকে স্টেশনে ছেড়ে এসেছে, আসলে যেতে চাইছিল না, তার ভীষণ কষ্ট হচ্ছিল, সে রাস্তার মধ্যে কেঁদেও ফেলেছিল তার বন্ধুকে ধরে। ওখানে জানতে চায় ডেবাও থেকে যে সুইহংয়ে যাওয়ার কারণ কিছু সে জানতে পেরেছে। উত্তরে ডেবাও এখানে বলতে থাকে লেউকে সে যত দেখছে তত তার অবিশ্বাস্য লাগছে, একটা ছোট ছেলের ওপর তার মাথায় সে দুটো একেবারে চাপিয়ে দিয়েছে, একটা ট্র্যাক্টরের জন্য আবার একটা মাশরুম সেটের জন্য, সেটাও সে তার ছেলেকেই নিয়েছে। ডেবাওর মতে হয়তো সুইহং শানসিতে যাচ্ছে, এখান থেকে হয়তো ফুজিয়ানে গিয়ে কাজ করবে আর লোন শোধ করবে। এখানে ডেবাও তাকে আর থামায়নি। তো আবার এখানে তার ছোট ভাই ডেবাওকে জিজ্ঞেস করে যে সে কিছুদিন ধরে দেখছে যে তার ভাই বিভাগীয় দপ্তরে মানে কাহিনীটা কি আছে। উত্তরে ডেবাও বলতে থাকে মাশরুম চাষ জিনিসটা আর কোনোভাবেই প্রফিটেবল না, এখানে সে যাচ্ছে কাজ খোঁজার জন্য, সে কাজ পেয়ে গেলে তারপরে তার ভাইকে কনফার্ম হয়ে জানাবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিনিন ইয়াং তার ছাত্রছাত্রীদের নিয়ে মিটিং করছে। তারা এখানে মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে একজন ছাত্রছাত্রী আছে তারা 3টে টিমে ভাগ হয়ে যাবে, প্রফেসরও তাদের সাথে এখানে যাবে অন্যান্য প্রদেশ, টেন ভিলেজ এবং অন্যান্য গ্রামের মাশরুম বাড়ানোর জন্য সেখানে মার্কেটে গিয়ে সেখান থেকে তারা চ্যানেল তৈরি করতে পারে। স্যার বাকি ছাত্রদেরও জানিয়ে দেয় যারা এখানে গ্রামে থাকছে জিনট্যান ভিলেজ যেন নজর রাখে বাকি গ্রামবাসীদের, আর যেন তারা কোনো ভুলভাল কিছু না করে, যে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছে সেই ব্যবস্থাও যেন চলমান থাকে। পরে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেফু চলে এসছে প্রফেসর লিনিন ইয়াং এর সাথে কথা বলার জন্য। ডেফু এখানে প্রথমেই প্রফেসর লিনিন ইয়াং এর কাছে মার্জনা চেয়ে বলতে থাকে তার জন্যই প্রফেসরকে এইসবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য সে ক্ষমা চাইছে। প্রফেসর লিনিন ইয়াং বলতে থাকে এটা তার জন্য একটা অ্যাওয়েক কলের মতো ছিল, এখানে ভীষণভাবে মাশরুমের জন্য লস হয়েছে কৃষক। ডেউ তার নিজের শেডের মধ্যে আগুন লাগে বড় ধরনের ক্ষতি আমন্ত্রণ ডেকে এনে এখানে একটা জিনিস সে বুঝতে পেরেছে যে মাশরুম ডিস্ট্রিবিউশন চ্যানেলটা তারা যদি বাড়িয়ে দিতে পারে তাহলে তাদের কোল্ড স্টোরেজের চিন্তা করতে হবে না, এটাই একমাত্র পথ সে দেখতে পাচ্ছে। সে তার টিমের সাথে এই কাজটাই করতে যাচ্ছে, এটা সে বলে। প্রফেসর এখানে ডেফুকে বলতে থাকে যে আগামীকালই সমস্ত টিম নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে সকালে। বলে ডেফুকে যে সে খুব ভালো মতো জানে এখান থেকে সে চলে গেলে ডেফুর উপর মারাত্মক প্রেশার চলে আসবে। এর মধ্যেই মাশরুম সেটে ডেউর অগ্নিকাণ্ড গ্রামবাসীদের মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। এখানে ডেফুকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন দ্বিতীয় এরকম কোনো উল্টোপাল্টা জিনিস না ঘটে। এখানে বলতে থাকে প্রফেসরকে যে সে প্রত্যেকটা বাড়ির সাথে গিয়ে কথা বলবে আর এরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবে। আবার ডেফু বলতে থাকে প্রফেসর লিনিন ইয়াংকে যে সে আগামীকাল কখনই বেরোতে পারে। সরকারি বিভাগীয় দপ্তর থেকে যে সেক্রেটারি এসেছিল মিস্টার মা বলেছে যে কিছুদিনের মধ্যে অর্থাৎ আগামী মাসের প্রথম কিছুদিনের মধ্যে তারা সম্মেলন উপস্থাপনা করার জন্য সেখানে প্রফেসর লিনিন ইয়াং এর থাকা প্রয়োজন। প্রফেসরের কারণ জানতে চাইলে ডেফু বলে মিস্টার মা জানিয়েছে প্রফেসর একজন এক্সপার্ট এবং সেই মাশরুম উৎপাদন করে ছিদ্র দূরীকরণে সাহায্য করে জিনট্যান ভিলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে সম্মেলনের মেন হোস্ট হবে, ভালো মতো স্পিচ দিয়ে সবাইকে সবকিছু বোঝাবে, এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যাবতীয়। তো এখানে একটা স্পিচ বার করেও দেখাতে থাকে যে মিস্টার মা সেক্রেটারি সেই স্পিচটা দিয়ে তৈরি করে সেটা এখানে প্রফেসরকে তাই সে দেখাচ্ছে, কারণ এই স্পিচগুলোই দিতে হবে প্রফেসরকে। প্রফেসর এখান থেকে সমস্ত কনফার্ম করে দিলে তারপর ডেফু এই জিনিসগুলো তার মা সেক্রেটারিকে জানাবে এবং ধীরগতিতে জিনিসপত্রগুলো এগোবে। প্রফেসর বিরক্ত হয়ে রাগ করে বলতে থাকে এটা খুবই হাস্যকর জিনিসপত্র। প্রফেসর এখানে রেগে রেগে বলতে থাকে যে বিভাগীয় দপ্তরের লোকেদের মাথায় কি এটুকু আসছে, চাষিদের ঘরে ফলন হচ্ছে অথচ ভালো মতো সেল হচ্ছে, চাষিদের সাথে কথা না বলে এই জিনিসপত্রগুলো সমাধান না করে এখানে সম্মেলন করছে, ফর্মালিটিগুলো তারা কখন বন্ধ করবে সে বুঝতে পারছে না। এখানে প্রফেসর লিনিন ইয়াংকে শান্ত করার চেষ্টা করতে থাকে, বলতে থাকে তাকে রাগ না করতে, কারণ এখানে তার হাতে জিনিসপত্রগুলো নেই আর এই জিনিসটা সম্মেলনের থেকে অনেক বেশি একটা রাজনীতির টাস্ক। এখানে এই স্পিচের ড্রাফট পেপারটা ডেফুর মুখের সামনে ধরে দিয়েছে, তার উপর দায়িত্ব দিয়ে পুরো এখানে হাত বাঁধা সে বলতে চাইছে। লিনিন ইয়াং এখানে ডেফুর উপর বিরক্ত হয়ে বলতে থাকে সে এখানে ইন্ডিয়ান ভিলেজের হেডের কাজ করছেন, একটা কাজ না করার জন্য তাকে যদি সরকারি বিভাগ থেকে তাড়িয়েও দেওয়া হয় আরও এখানে খুব বড় একটা লস হবে না, কিন্তু বাসীদের এখানে যে লসটা হয়েছে যদি ভালো মন্দ না কাজ করতে থাকে ভবিষ্যতে আরো যে লস হওয়ার জন্য এখানে অ্যাকাউন্টেবল করবে গ্রামবাসীরা প্রফেসর লিনিন ইয়াংকে। কিন্তু কেন এখানে গ্রামবাসীদের উদ্বুদ্ধ করেছিল মাশরুম চাষ করার জন্য এবং সেগুলো এখন লসে যাচ্ছে, এখানে তার সম্মান হারিয়ে ফেলতে পারে না। প্রফেসর জানায় সে এখানে লং টার্মের জন্য একটা মার্কেট সেলের অপরচুনিটি এবং চ্যানেল দুটোই খুঁজছে। তো এখানে প্রশ্ন করে প্রফেসর লিনিন ইয়াংকে। এরপর যখন মিস্টার মা সেক্রেটারি তাকে প্রশ্ন করবে বিষয়ে তাহলে সে তাকে কি উত্তর দেবে। উত্তরে প্রফেসর রেগে বলতে থাকে তাকে তার সিদ্ধান্ত জানিয়ে দেবে, এইটুকুই আর কিছু না। এখানে প্রফেসরের সিদ্ধান্ত জানিয়ে দেবে, ব্যাস আর কিছু না। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ফুজিয়ানে বিভাগীয় দপ্তরে দিন চলছে জিনট্যান
ভিলেজের সম্মেলন বিষয় মানে হেড সকলকে জানিয়ে দেয় যে তারা হাতে হাত দিয়ে যেন কাজ করে সম্মেলনটাকে ভালোভাবে সফল করার জন্য। এই অন্যান্য কিছু লোকেদের সাথে কথা বলেছে এবং তারাও ভালোভাবে রাজি হয়ে এখানকার মানুষদের জিনট্যান ভিলেজে গিয়ে মাশরুম চাষ করার বিষয় দেখার জন্য এবং উৎপাদন বাড়ানোর জন্য তারা ভীষণভাবে আগ্রহ দেখিয়েছে এবং অ্যাপ্রুভও করেছে। এই দারিদ্র দূরীকরণের জন্য যে সমস্ত পলিসি তাদের নেওয়া হয়েছে জিনিসগুলো যেন ভালোভাবে তারা দেখে নেয় সম্মেলন এবং বাকি কাজগুলো তারা যেন হাতে হাত দিয়ে একসাথে কাজ করে। এখানে বাকি রাজনৈতিক আরো কিছু কথাবার্তা সে তাদের বোঝায়। সে আবার এখানে দেখানো হতে থাকে এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে জিজ্ঞেস করছে ডেবাও ডেফুকে তার মন খারাপের কারণ। ডেবাওকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে আজকে সকালে প্রফেসর লিনিয়াং জায়গা ছেড়ে চলে গেছে অন্য জায়গায় মাশরুম সেলের জন্য লং টার্ম মার্কেট খোঁজার জন্য। এদিকে সরকারি বিভাগীয় দপ্তরের লোকেরা তার উপর ভীষণভাবে প্রেশার দিই সম্মেলনের জন্য আর এখনো পর্যন্ত সে সেই কাজ শুরুও করতে পারেনি কারণ গ্রামবাসীদের বলে গ্রামবাসীরাও রেগে যাবে এই বিষয়। এখানে ডেফুকে রেগে বলতে থাকে এরকম অপুরস্কারের কাজ বলে সে আগেই জব ছেড়ে দিত এখানে যাই করে দিন না কেন দুর্নীতির জন্য কোনো টাকা নেই কোনো দিনই। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুর কাছে অন্য একজন গ্রামবাসী এসে বলতে থাকে যে আঙ্কেল ডেউ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আবার ইউকিওনিয়ান ভিলেজ আবার তাদের ইয়নকোয়ান ভিলেজ। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বাকি গ্রামবাসীরা মিলে ডেউকে সেখানে থামানোর চেষ্টা করছে যে তারা একসাথে এতদিন আছে তারা একসাথে কাজ করে অতি আবেগপ্রবণ সমস্ত কথা বলে কিন্তু এখানে ডেউ কারোর কথাই শুনছে না। উনি সেখানে দেখানো হতে থাকে ডেফু আর ডেবাও চলে এসেছে এখানে তার চলে যাওয়ার কারণ জানতে চাইলে এখানে ডেউ বলতে থাক ছেড়ে তার ছেলে তাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে মাশরুম শেড সমস্তটা পুড়ে গেছে টাকা এখন তার হাতে কিছুই নেই বললে চল। এখানে সে তার ছেলেকে ছেড়ে দিয়ে একা থেকে কি করবে সে এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। এখানে রেগে রেগে বলতে থাকে যে তার এত বয়স হয়ে গেছে সমস্ত গ্রামবাসীদের মধ্যে সে সব থেকে পুরনো এখানে তার সাথে ডিল করা সব থেকে বেশি কষ্টের বিষয় কেন এরকম অসভ্যের মতো আচরণ করছে। ও এখানে রেগে যায় আর নিজে জুতো খুলে এখানে ডেফুকে মারতে থাকে বলতে থাকে এইসবের জন্য কোনো না কোনোভাবে ডেফুও দেয়। সে সেখানে প্রফেসর লিনিয়াংকে এনেছিল যে এক্সপার্ট জন্যই তারা এত টাকা ইনভেস্ট করেছে এত কাজ করেছে অথচ এখন সমস্ত টাকা হারিয়ে ফেলেছে তাদের অবস্থা আবার আগের মতো। এখানে সে ডেফুর বাবা হানসুইর কথা বলে এখানে তার বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য নেই তো কি হয়ে তার কাকা হয়ে তাকে শিক্ষা দেওয়ার জুতো দিয়ে আবার মারতে থাকে। গ্রামবাসীরা এখানে ডেউকে সামলানোর চেষ্টা করতে থাকে এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিস্টার মা সেক্রেটারি আবার চলে এসেছে এখানে ডেফুকে মার খেতে দেখে সকলকে থামায় সাথে থাকা ব্যক্তিকে বলতে থাকে যে বলে যে ব্যক্তিটি গ্রাম প্রধানের গায়ের উপর হাত তুলেছে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা। তো ওখানে রেগে মেগে বলতে থাকে সে তার এখানে ভাইপোকে কিভাবে শাসন করবে সে তার থেকে কোনোভাবেই শিখবেন সেও তার দিকে তেড়ে যায় মারার জন্য বাকি গ্রামবাসীরা তাকেও থামে। ওখানে বাধ্য হয়ে তার পরিচয় দিয়ে দেয় যে সে এখানে সরকারি বিভাগীয় দপ্তরের ভাইস হেড মিস্টার মা। এগুলো শুনে ডেউ এবং বাকি গ্রামবাসীরা থেমে বলে যে ভাইস হেড হোক আর যাই হোক সে তাকে কোনোভাবে অর্ডার দিতে পারে না বলে সে সেখান থেকে আবার যেতে থাকে। আবার দেখানো হতে থাকে ডেফু ডেবাউকে বলে দেয় যে ডেউকে যেন সে স্টেশনে ভালোভাবে ছেড়ে আসে। ওখানে প্রথমে সাফ না জানিয়ে দেয় ডেফু বলে তার মাথা গরম আছে আর সে যা বললো সে যেন ভালোভাবে করে যেন সে আর কোনোভাবে বিরক্ত না করে। সেক্রেটারি মিস্টার মায়ের সাথে আসা ব্যক্তিটি বলতে থাকে এখানে ডেফুকে এখানে ইন্সপেকশন করতে এসেছে তাদের সম্মেলনের জন্য কিভাবে ভালো প্রস্তুতি চলছে প্রফেসর লিনিয়াং তার স্পিচ প্রস্তুত করে নিয়েছে কিনা এই হাতে প্রফেসরের সাথে দেখা করে নেবে তারা। তার মা বলতে থাকে যে এই লোকটা গেল ডেউ বলে সে কি এখানে তার ডেফুর আঙ্কেল রুড়ো মানুষ একজন সে দেখেই বুঝেছে। ও এখানে নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে যে সে একজন খুবই ভালো উৎপাদনশীল কৃষক সারা জীবন খুব দক্ষভাবে সে চাষ করেছে এখন যে তাদের কারেন্ট এই মাশরুম সেলের জন্য প্রবলেম চলছে এগুলোর জন্য গ্রামবাসীরা এবং সেও খুব উত্তক্ত ছিল তার মধ্যে ছিল আর কিছু ঘটনা ঘটতে থাক ছেলেও এখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং রাগের মাথায় সে তার মাশরুম শেডের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে এখন এই গ্রাম ছেড়ে তার পুরনো গ্রামে চলে গেল বসতি করতে গ্রামের মধ্যে চলে গেল বলে ডেফু সেই ব্যক্তিটিকে অর্থাৎ মিস্টার মা সেক্রেটারিকে এবং তার সাথে থাকা লোককে সে পুড়ে দেওয়া মাশরুম শেডও দেখায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু সেই ব্যক্তিদের কাছে নিয়ে গেছে এবং মিস্টার মা সেক্রেটারি ডেফুকে বলতে থাকছে যে এই দশার বাসীরা নিশ্চয়ই একজন রাজি হয়নি এখনো পর্যন্ত। ডেফু বলতে থাকছে যে এই দুর্দশার মধ্যে দিয়ে করার জন্য তারা তার উপর হাসাহাসি করছে উপহাস করছে তাদের মতো এই মাশরুম সেল লস হয়ে যাওয়ার মধ্যে এই মাশরুম শেডের মধ্যে আগুন লাগিয়ে তারপর এই আঙ্কেল ডেউরি গ্রাম ছেড়ে চলে যাওয়া প্রত্যেকটা জিনিসই গ্রামবাসীদের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে ঋণাত্মকভাবে প্রভাবিত করছে গ্রামবাসীদের মনে। সেক্রেটারি মিস্টার মাকে চুপ থাকতে দেখে ডেফু বলে যে এগুলো সমস্ত তার দোষ সে ঠিকভাবে গ্রামবাসীদের বুঝে উঠতে পারে এখানে তাকে পানিশও করতে পারে তাকে দোষও দিতে পারে। সেক্রেটারি মিস্টার মা এখানে ডেফুকে বলতে থাকে সে একজন খুবই হাম্বল ভিলেজ হেড মানে তার দোষ সে সেভাবে দেখছে না। এখানে জিনট্যান ভিলেজে সম্মেলন করার সিদ্ধান্ত
স্ট্যান্ডিং কমিটির লোকেরা নিজেরা নিয়েছে, তাই এই জিনিসটা সিদ্ধান্ত হয়ে গেছে, হতেই হবে। কারণ এখানে রিজিয়াল গভর্নমেন্টের সেক্রেটারি মিস্টার ইয়াংও আসছে সেই সম্মেলনে। তাই এখানে সেক্রেটারি মিস্টার মা ডেফুকে আলটিমেট দিয়ে দেয়, তাকে আর 3 দিনের মতো সময় দিচ্ছে। এর মধ্যে গ্রামবাসীদের তাকে রাজি করাতে হবে, 10টা হাউস হোল্ড তৈরি করতে। সম্মেলনে যারা আসছে তারা সেগুলো চেক করবে, অর্ডার দেওয়া হয়েছে সেগুলো যেন তৈরি হয়ে যায়, সম্মেলনের প্রস্তুতিও যেন ভালোভাবে হয়ে যায়। এটাকে কোনোভাবেই নাকচ করা যাচ্ছে না। দিন বাদে এসে তারা জিনিসপত্রগুলো আবার ইন্সপেকশন করবে। সেক্রেটারি মিস্টার মা এখানে ডেফুকে বলে, ঠিক আছে এই জিনিসপত্রগুলো সে পরে দেখছে, যেন এগুলো তৈরি করে নেয়, এগুলো নাহলে সেই তাকে অ্যাকাউন্টেবল করবে। এই সরকারি আধিকারিকরাও তাকেই দোষারোপ করবে। সে বলতে থাকে এখন এই জিনিসটা ছেড়ে দিয়ে প্রফেসর লিনিন ইয়াং এর সাথে তারা দেখা করে আসতে চায়, একবার চেক করে নিতে চায় যে স্পিচের ড্রাফট সে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছে কিনা। উত্তরে ডেফু এখানে বাকি ঘটনাও বলে। প্রফেসর লিনিন ইয়াং গ্রামের মধ্যে নেই, তারা টিম নিয়ে চলে গেছে অন্যান্য প্রদেশ। তারা এক জায়গায় বেশি দিন করে কোনোভাবেই থাকবে না, বিভিন্ন জায়গায় ঘুরবে। তাই তাকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেফুক তার মা এবং গাও মিলে ডিনারে ডেকেছে এবং তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে, সম্মেলনীতে তাকে স্পিচ দেওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করছে। এটাও বলছে যে সে অনেক ভালোভাবে কাজ করেছে, কিন্তু ভালোভাবে তাকে ক্রেডিট দেওয়া হয়নি। তার মা ডেফুর এখানে কোয়ালিফিকেশন এবং তার বয়স যাবতীয় জিজ্ঞেস করাটাও বলে সে এখন অনেক একটা ইয়াং ছেলে, 27 বছর বয়স। তার এই বয়সে মিস্টার মা তখন চিফ ডেপুটি সেক্রেটারি ছিল। এখানে মা ডেফুকে ভালোভাবে শিখতে হবে কিভাবে অপরচুনিটি গ্র্যাব করা যায়, ভবিষ্যতে তার এগুলো সমস্যা হয়ে যাবে। সেক্রেটারি মা এখানে ডেফুকে বলতে থাকে যে এখানে আসলে তাকে একটা জিনিস বোঝাতে চাইছে, তাকে সম্মেলনে স্টার হতে বলেছে। বিষয়টা এখানে সে তাকে বোঝাতে চাইছে যে একদিকে ব্রিজ আছে এবং অন্যদিকে সরু রাস্তা, আর একদিকে অনেক বড় চওড়া রাস্তার কথা এজন্যই বলছে কারণ সিটির দিকে বা টাউনের দিক বড় বড় এক্সপ্রেস ওয়ে বা চওড়া রাস্তা আছে, আলাদা আলাদা ভাগে লেনও আছে, বিস্তৃত এবং প্রশস্ত এবং সমান, কোনো আলু ঢালু কিছু নেই। তাই সে এখানে তার থেকে জানতে চাইছে ডেফুর থেকে যে চলাচলের জন্য গাড়ি বা মানুষ সেটা বেশি সুবিধাজনক, সরু ন্যারো সংকীর্ণ বড় বড় সেই এক্সপ্রেস ওয়ে গুলো। বলে নিশ্চয়ই একদমই এক্সপ্রেস ওয়ে। তো ডেফু এখানে চিন্তা করে বলে সে আগে কখনো স্টেজের ওপর দাঁড়িয়ে স্পিচ দেয়নি, তাই সে চিন্তা করছে। গাও এখানে বলতে থাকে তাকে এই বিষয় নিয়ে ভাবতে হবে না, যা দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন সে ভালোভাবে পরিবেশন করে। বাকি কিছু সমস্যা হলে মিস্টার গাও এখানে গাইড করে নেবে ডেফুকে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আকণ্ঠ মদ্যপান করতে চলে এসছে শিক্ষক বেইয়ের কাছে। মনের মধ্যে যে দৌরাত্ম্য চলতে থাকছে সেই সমাধানের জন্য শিক্ষক বেই তাকে বলতে থাকে সে তো আগে কখনো এরকম ব্যবহার করেনি, আজকে হঠাৎ কি হয়েছে। তোর এখানে ডেফু বলতে থাকে সে একদম ঠিক আছে, তো সে একটা ফিলোসফির মাঝখানে পড়ে গেছে এই সমাধানের জন্য, তাই এসেছে শিক্ষক বেইয়ের কাছে। এখানে শিক্ষক বেইকে জিজ্ঞেস করতে থাকে যে একদিকে বড় ব্রিজ আছে এবং অন্যদিকে এক্সপ্রেস ওয়ে, একদিকে ছোট সংকীর্ণ সরু লেন, যদি এইসবের মাঝখানে পড়তো তাহলে সে কোনটা চুজ করতো। বেই জিজ্ঞেস করতে থাকে এগুলো কেমন প্রশ্ন। উত্তর এখানে বলতে থাকে ফিলোসফির জন্য সে জিজ্ঞেস করতো ওই তিনটের মাঝখানে ফেসে গেছে, তাহলে সে কি করবে। স্যার এখানে বুঝতে পারে যে ডেফুর মধ্যে কিছু সমস্যা চলছে, তাই সে এখানে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে এক্সপ্রেস ওয়ে বা চওড়া রাস্তা হচ্ছে একদম ইভেন এবং ওয়াইড। এখানে সে যদি ভাঙা ব্রিজের কথা বল, সরু ন্যারো লেনের কথা বল, এগুলো নিশ্চয়ই একটু ক্ষতিগ্রস্ত, কিন্তু এগুলো মানুষের মনে সচেতনতা জাগিয়ে রাখে। চওড়া রাস্তায় গেলে চিন্তা শক্তি কমিয়ে দেয় ভালোভাবে চলার জন্য, গতি বৃদ্ধি হয়ে থাকার জন্য এখানে অ্যাক্সিডেন্টেরও চান্সেস বেশি থাকে। নিজের হুঁশ সামলে নিয়ে বলতে থাকে শিক্ষক বেইকে যে সে সত্যি একজন শিক্ষকের মতোই কথা বলেছে। তোরে শিক্ষক বেই বলতে থাকে ডেফুকে যে সে চিরকালই তার শিক্ষকই থাকবে। শিক্ষক বেই এখানে ডেফুকে বলতে থাকে যে সে চিরকালই তার শিক্ষকই থাকবে। এ দৃশ্যে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেই ডেফুকে তার বাড়িতে নিয়ে গেছে এবং ডেবাও আর সে মিলে ডেফুকে এখানে সাহায্য করছে, সচেতনতা ফিরে আসার জন্য তার সেবা শুশ্রূষা করছে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে ডেফু গ্রামবাসীদের নিয়ে মিটিং ডেকে বাসীরা বলতে থাকছে যে এই ফাঙ্গাসগুলো অর্থাৎ মাশরুমগুলো তাদের ঘরে আর যতক্ষণ না বিক্রি করতে পারছে তারা প্রথমত কোনো ভিজিটার্স নেওয়ার মুডে নেই, তো মাশরুম ভালোভাবে সেল হচ্ছে না বলে জিনিসপত্রগুলো তাদের রান্না করতে হচ্ছে। খেতে খেতেও সকলে বিরক্ত হয়ে যাচ্ছে, আর এই জিনিসপত্রগুলো রান্না করতে গেলে তেলের খরচাও ভালো হচ্ছে। অন্য একজন ব্যক্তি বলতে থাকে যে তারা যদি মাশরুম নিজেদের ঘরেও রেখে দেয় সেগুলো তাড়াতাড়ি পচে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, এখানে ভিজিটার্সরা যদি আসেও তারা থাকবে কি করে। একজন গ্রামবাসী বিরক্ত হয়ে বলতে থাকে যে প্রফেসর লিন্ডিন ইয়াং এর উপর ভরসা করে এখন তারা পস্তাচ্ছে, একজন এক্সপার্ট, একজন অত শিক্ষিত মান তাদের কথা দিয়েছে, অথচ এখনো পর্যন্ত বাইরে গিয়েছে একটা খবরও পাওয়া যায়। তখন প্রথম যখন কাজগুলো শুরু হয়েছিল তখন সে সবাইকে প্রমিস করেছিল। তোরে ডেফু বলতে থাকে তার ডিটারমিনেশনের বিষয় সকলে এখানে জানে, কতটা ডেডিকেটেড আর ডিসিপ্লিনও। যখন একটা কাজ হাতে নিয়েছে যতক্ষণ আর নতুন ক্রেতা খুঁজে পাচ্ছে ততক্ষণ সে ফিরছে না। এই গেলেই সে আবার গ্রামে নিশ্চয়ই ফিরে আসবে তার টিম নিয়ে। একজন গ্রামবাসী এখানে রাগ করে ডেফুকে বলতে থাকে এই অবস্থা, অথচ এই সময়ের মধ্যে সম্মেলন করার কোনো মানেই হয়, কোনোভাবেই সম্মেলনে যাবেন না। এই গ্রামবাসীরাও তার পেছনে রে করে ওঠে, তারা ওই বিষয়ে সম্মতি জানাচ্ছে কোনোভাবেই মাশরুম সেল না হওয়া পর্যন্ত, স্যার লিন্ডিন ইয়াং একটা সলিউশন না বের করা পর্যন্ত তারা এখানে সভা সমিতি করার কোনো মুডে নেই। তো এখানে দাঁড়িয়ে সকল গ্রামবাসীকে বলতে থাকে ঠিক আছে, সে বুঝতে পারছে তাদের অবস্থাটাও বলছে একজন গ্রামবাসী যদি ভালোভাবে মাশরুম সেল করতে পারে তাহলে এই অবস্থা এখানে দাঁড়িয়ে গ্রামবাসীরা তার জুতো খুলে মুখে মারতে পারে ডেফুর
ডেফুর যতবার ইচ্ছা চায়। এখানে বলে এমন কোনো কি গ্রামবাসী আছে যারা ভালোভাবে সেল করতে পারবে মাশরুম নিজে থেকে? কোনো উত্তর দেয় না। একজন ব্যক্তি বলে সে এখানে অর্থাৎ ডেফু এখানে গ্রাম প্রধান, সে যদি কোনো সমাধান না করে তাহলে কে দেখবে তাদের? একজন গ্রামের ব্যক্তি বলতে থাকে ডেফুকে যদি সরকারি আধিকারিকরা মানুষদের সাহায্য করতে না পারে তাহলে তারা তাদের বাড়ি চলে যাক, এটা খুব স্বাভাবিক। অন্য একজন বলতে থাকে যে ডেফু এখানে গ্রামবাসীদের ভালোভাবে বুদ্ধ করেছিল, মোবিলাইজ মিটিং ডেকেছিল এবং এখানে অনুকরণ করেও দেখিয়েছিল কিভাবে মাশরুম চাষ করতে হয় তার ভাইকে দিয়ে। বছর পর তারা ভালো কিছুদিন সেলও করেছে। এখন যেহেতু জিনিসটা ভালোভাবে হচ্ছে না এই বিষয়টাও তো ডেফুকেই দেখতে হবে। ডেফু এখানে সকল গ্রামবাসীদের বলতে থাকে তাদের মাশরুম ভালোভাবে সেল হোক এটাই চায়, তাই তো তারা গ্রামবাসী হ্যাঁ হ্যাঁ বলে ওঠে। গ্রামবাসী বলতে থাকে ডেফুর মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? বলতে থাকে হ্যাঁ একটা বুদ্ধি এসেছে। এখানে সকল গ্রামবাসীদের থেকে তার প্রমিস চাই এই জিনিসগুলো ডেফু বলতে চলেছে তারা ভালোভাবে শুনবে এবং একদম মুখ বন্ধ রাখবে। ডেফুর কথা মতোই কাজ করবে। বলে যে এখানে মাশরুম সেল হচ্ছে না সেইগুলোর কারণ দায়ী তাদের উপরেই হবে। গ্রামবাসী এখানে ডেফুকে কথা দেয় যে তারা একসাথে দাঁড়াবে কাজের জন্য এবং তাদের মুখও বন্ধ রাখবে। ডেফু যেভাবে বলছে সেভাবেই তারা চলবে। ডেফু সবাইকে ঘিরে ধরে নিয়ে একসাথে কথা বলতে থাকে তার প্ল্যানিং। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু তার ভাই ডেবাওয়ের মাশরুম শেডে এসে এখানে ডেবাওকে আবার উদ্বুদ্ধ করে বলতে থাকে দিনের মধ্যে সম্মেলন হতে চলেছে এবং তাদের বাড়ি শেড ও মাশরুম সম্মেলনের আধিকারিকদের স্ট্যান্ডার্ড দেখানোর জন্য ভালোভাবে সে যেন সাফসুতরো করে রাখে, ভালোভাবে কাজগুলো করতে থাকে। ওখানে উত্তরে ডেফুকে শুধু হুম বলে আর জিজ্ঞেস করতে থাকে যে গতকাল রাতে তার কি হয়েছে। জিজ্ঞেস করতে থাকে ডেফুকে যে গতকাল রাতে তার কি হয়েছে। সারা রাত ধরে চওড়া রাস্তা এবং সংকীর্ণ রাস্তা, যাবতীয় ব্রিজ, ছোট ভাঙা এইসব নিয়ে কথা বলছি। কখনো তার দাদাকে এভাবে মদ্যপ অবস্থায় দেখেন। ওখানে ডেফুকে বলতে থাকে যে বাবা হাঞ্চি এখানে থাকলে ডেফুকে হয়তো কিছু কথা বলতো, কিন্তু এখানে সে যেহেতু নেই তাই তার বাবার বিহাফে ডেভাও কিছু বলতে চায় ডেফুকে। যখন ছোটবেলায় পড়াশোনা করতে গেছিল এগ্রিকালচার স্কুল, তার বাবা এখানে বাড়ির যাবতীয় খরচ তার ভাই ডেভাও দুজনে টেনেছে। সময়টা তাদের বাড়ির জন্য কোনোভাবে সাহায্যপূর্বক ছিল না, সময়টা তাদের বাড়ির জন্য কোনোভাবে সহায়ক ছিল না, অনেক কঠিন পরিস্থিতি ছিল। ডেফু এতদিন সরকারি বিভাগে কাজ করার রক্ত জল ঘাম যাবতীয় করেছে, তারপর একটা কাজও করেছে এবং সফলও হয়েছে। শুধুমাত্র জিহাইগু প্রদেশ না তাদের গ্রামবাসীদের জন্য করেছে। এখন যেহেতু এত চাপের সময় চলছে সে একটা কথাই বলতে চাইবে তার বড় দাদাকে যেন তাদের আঙ্কেল ডেউর মতো প্রেসারে এসে ইম্পালসিভ হয়ে কোনো ভুল কাজ না করে। ওখানে ডেবাওকে বলতে থাকে ডেবাও এখানে যেহেতু ডেফুর জায়গায় নেই তাই সে তার অবস্থাটা বুঝতে পারছেন। এটা কোনোভাবে গ্রামবাসী বা ডেফুর এটা কোনোভাবেই গ্রামবাসীদের বা ডেবাওয়ের দোষ না। এই যে সম্মেলনটা হতে চলেছে এটা একেবারে সুনিশ্চিত। যদি সে এখন এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাকে পানিশ করা হবে, ডিসচার্জ করা হবে, ডিসমিস করা হবে পার্টি থেকে। সে একটা বুদ্ধি বার করে এটা ভেবেছে যে আয়োজনটাকে একেবারে জুয়ার মতো করবে। শুধুমাত্র এখানে সেক্রেটারি মাকে তাকে ফেস করতে হচ্ছে না, বরং এখানে সরকারি আধিকারিক বিভিন্ন লিডার আসছে, আরো সেক্রেটারি আসছে যারা সরকারি বিভাগীয় দপ্তরের মাথা। ওখানে জিজ্ঞেস করতে থাকে ডেফুকে সে যে জুয়া খেলার কথা বলছে সেই জুয়া খেলায় যদি হেরে যায় ডেফু কি করবে। ওখানে বলতে থাকে তার ছোট ভাই ডেবাও এখন নতুন কাজ খুঁজছে, যদি এখানে হেরে যায় তাহলে ডেবাও থেকে সে তার কাজ শিখবে, নতুনভাবে উপার্জনের পথ খুঁজবে। ওখানে হেসে বলতে থাকে তাহলে এখানে ডেবাও ডেফুর বড় দাদা হয়ে যাবে। ওখানে হেসে বলতে থাকে ডেবাওকে যে তাকে আঙ্কেল বলতে কোনোভাবেই কিছু পাওয়া হবে না, তার ভালোই লাগবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সম্মেলনের জন্য গ্রামবাসীরা তৈরি হয়ে গেছে এবং প্রিপারেশন নিচ্ছে ভালোভাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফুর কাছে সেক্রেটারি মা এবং গাও চলে এসেছে। চারিদিক ইন্সপেকশন করে বলতে থাকছে যে 3 দিনের মধ্যে সে কাজ করে দেখিয়ে বুঝে দিয়েছে সে কতটা ক্যাপেবল এবং কতটা ইয়াং, যথেষ্ট প্রমিসিং ছেলে। গাও এখানে ডেফুকে বলতে থাকে যে দৃশ্যপটকে আরো প্রাণবন্ত করার জন্য নেতারা একটা প্রিকশনের ব্যবস্থা করে, সেটা পরিবেশন করে আর ডেফুর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। দিকে আবার দেখানো হতে থাকে মিস্টার গাও এখানে ডেফুকে স্পিচটা দিয়ে দেয় আর বলে দেয় সে একটা লাইন বাই লাইন তাকে সব বলবে, ভালোভাবে বুঝিয়ে দেবে এই জিনিসটার সাথে সে যেন স্পিচটা তৈরি করে নেয়, ফ্যামিলিয়ার হয়ে যায়। সেক্রেটারি মিস্টার মা এখানে গাওকে ডেকে বোঝাতে থাকে ভালোভাবে সে যেন এখানে দায়িত্ব নিয়ে ডেফুকে তৈরি করে দেন। কাউন্টি লিডারদের সামনে সে যদি কোনো মিসপ্রোনাউন্স করে তারা হয়তো হেসে উঠবে এবং বাকি গ্রামবাসীরাও বিষয়টাকে সিরিয়াস নেবে না। ওখানে বলতে থাকে সে তার উপর ভালোভাবে নজর রাখবে আর তাকে প্রস্তুত করে দিক বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড সে আগে প্রনাউন্স করবে, তারপর ডেফু বলবে। সমস্ত কথাগুলো ডেফুও শুনে নেয় এবং তার মনের মধ্যে অনেক চাপ বাড়তে থাকে, আকাশ পাতাল সমস্ত চিন্তা চলতে থাকে আর সে যে সামনে কাজটা করতে চলেছে সেটা কিভাবে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।